সন্ধ্যার নাস্তায় বাড়ির সকলে উপস্থিত থাকলেও নেই সিরাত ও নাহিল। ইতিমধ্যে ঘরের সবার কানে খবর পৌঁছে গেছে তারা দুজন বাড়ির বাইরে গিয়েছে। রাউনাপ চিহ্নিত ভঙ্গিতে সোফায় বসে আছে। দুপুরের পর বের হয়েছিল পুরনো বন্ধুদের সাথে দেখা করতে। ফিরেছে একটু আগেই। এসে শুনতে পায় তার ছেলে ও সিরাত বাড়িতে নেই। বিকেলের পর থেকে কেউ তাদের দেখেনি। ইরান ইয়াসকে জিজ্ঞাসা করলে তারাও জানায় নাবিল বিকেলে খেলতে বের হয়নি তাদের সাথে। রামিন ও ইস্তিয়াক বাড়ির আশেপাশে এলাকার মধ্যে খুঁজে এসেছে তারা। ফোন দিচ্ছে, বারবার ফোনটাও তুলছে না। এদিকে নাহিল ও সিরাত বসে আছে একটা ক্যাফেতে। সামনে বসে আছে জাবের। সিরাত ক্রমাগত ঘামছে। তখন সিরাতকে দোকানে দেখে এগিয়ে আসে জাবের। নাবিলের ঘাড়ে হাত দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। নাবিল বেচারা বাপের ভয়ে চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে। সিরাত তার মুখ চেপে ধরে। সেখান থেকে জোরপূর্বক সিরাত ও নাবিলকে ধরে নিয়ে এসেছে ক্যাফেতে কথা বলতে। জাবের, কেমন আছেন মিশকাত? সিরাত, তার ডাকনাম হলো প্রকৃতির নাম মিশকাত শিকদার, তাই তো নাবিল সংক্ষেপে মিশু বলে। এ নামে কেবল তার দাদাই ডাকত। সিরাত, জি ভালো। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যেতে হবে। জাবের, একটু থাকুন, কথা বলতে চাই আপনার সাথে। সিরাত, আমি বলতে চাচ্ছি না। ওকে এনেছি সাথে, ওর বাবা হয়তো চিন্তা করছে। আমাদের যেতে দিন। আপনার সাথে আমার কোনো কথা নেই। জাবের, সরি, আমাকে মাফ করে দিন। আমি জানি আমি ভুল করেছি। সিরাত, কেন? ঠিক কোন ভুলের জন্য মাপ চাচ্ছেন? আমার সত্যিটা আপনার মা বাবাকে জানাননি, তার জন্য নাকি আপনার বাবার করা অপমানগুলোর জন্য? জাবের, সব কিছুর জন্য সরি। আমি মানছি আমি না বলে ভুল করেছি। আমি চেয়েছিলাম তারা না জানুক। বিয়ের পর জানলে তখন আর কিছু করা থাকতো না। সিরাত, কিন্তু তারা জেনে গেছে। আমাকে অকথ্য ভাষায় অপমান করেছে। আমার বাবাকে অপমান করেছে। তাই তো বাবা আমার বিয়ে ঠিক করেছে, শুধুমাত্র জেদের বশে। আপনার লুকোচুরিতে আমি ফেসে গেলাম। সিরাতের চোখে বাঁধ ভেঙেই বহু আগেই, কিন্তু গলার জোরটা ধরে রেখেছে। আপনার জন্য মা আমার সাথে দুর্ব্যবহার করে, কথা বলে না ঠিক করে। বাড়ির ছোট বড় সবাই আমাকে এড়িয়ে চলে। কারোর চোখের চোখ রাখতে পারি না। পাড়া প্রতিবেশী কটু কথা বলে। বলুন, এগুলো কি আমার প্রাপ্য ছিল? আমার তো কোনো দোষ ছিল না। আল্লাহ আমাকে অক্ষম করেছে, এটা কি আমার দোষ? জাবের, আমি অত্যন্ত দুঃখিত। আমাকে ক্ষমা করে দিন। সব মিথ্যে হলো, আমি যে আপনাকে ভালোবাসি এটা মিথ্যে না। আমি চাইলেও কিছুই করতে পারবো না। আপনি বলেন, আপনার পা ধরে ক্ষমা চাইবো। তবুও এই অপরাধবোধ থেকে আমাকে মুক্ত করুন। আপনার যদি মনে হয় আমাকে শাস্তি দিবেন, আমি সব শাস্তি মাথা পেতে নেব। তবুও এই যন্ত্রণা থেকে মুক্ত করে দেন। সিরাত, আপনাকে ক্ষমা করলে কি সব কিছু আগের মতো হয়ে যাবে? যদি হয়ে যায় তবে আমি মিশকাত শিকদার আপনাকে ক্ষমা করে দেব। বলুন, হবে ঠিক? যাবেন নিশ্চুপ, এর জবাব তার কাছে নেই। সিরাত, চলে যান আমার সামনে থেকে, আপনার মুখটা দেখতে চাই না। আর কখনো আসবেন না আমার সামনে। জাবের, আমি আপনাকে আমার কাছে ফিরতে অনুরোধ করব না। আমি জানি সেই জায়গাটায় আমি হারিয়েছি। শুধু আপনার কাছে ক্ষমা চাই। এইটুকু দিন আমাকে। এই অপরাধবোধ আমাকে বাঁচতে দিচ্ছে না। সিরাত, আমি করব না আপনাকে ক্ষমা। এভাবে অপরাধবোধ নিয়েই বাঁচুন, এটাই আপনার শাস্তি। অভিশাপ দিলাম, যা দিয়েছেন তার দ্বিগুণ ফেরত পাবেন। নাহিলের হাত ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে আসে। নাহিল তো অবাক হয়ে একবার সিরাতের মুখ, একবার জাবেরের মুখ দেখে চলছে। কি হয়েছে সব মাথার উপর থেকে গিয়েছে তার। এটুকু বুঝেছে লোকটা তার মিশুকে কাঁদিয়েছে। চারদিকে আধার নেমেছে। চিহ্নিত মুখগুলো ড্রয়িং রুমের দরজার দিকে চেয়ে আছে। রওনাপ ও ইস্তিয়াক খুঁজতে বের হয়েছে। এই মাঝে সকল চিন্তার অবসান ঘটিয়ে বাড়ির চৌখাটে পা রাখে সিরাত ও নাহিল। তাদের দেখে ছুটে আসে বাড়ির লোকজন। অজমল শিকদার হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরে নাতিকে। পাশে চুপ করে দাঁড়িয়ে আছে সিরাত। হঠাৎ নীরবতা ভেঙে আরাফাত শিকদার প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে? বাবা, আমি একটু সোজাসাপটাভাবে জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলে নাহিলকে নিয়ে? বেরিয়েছো সেই বিকেলে, এখন কটা বাজে? দেখছো, আজমল শিকদার, রৌনকের ছেলের চিন্তায় পাগল হয়ে যাওয়ার জোগাড়। তুমি সেখানে কাউকে কিছু না বলে এতটুকু একটা ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেলে। হঠাৎ করে পাশ থেকে সাপটে চড় পড়ে সিরাতের গালে। ব্যথা পেলেও ব্যথার উৎসটা খুঁজতে সময় লাগলো কয়েক সেকেন্ড। পুনরায় আবার চড়। এবার সে ঘুরে পেছন দিকে পড়ে। নিচে পড়তে পড়তে দুহাতে আগলে নেয় পেছন থেকে কেউ।
রানব শিকদার বাড়ি থেকে কল করে জানায় ছেলে তার বাড়ি এসেছে। সে হতদন্ত হয়ে ছুটে আসে, এসে দেখে এই অবস্থা। রাওনাব, কি করছেন চাচা? এত বড় মেয়ের গায়ে হাত তুলে কেউ? সে সিরাতকে নিজের পিছনে আড়াল করে নেয়। সায়রা, ওকে আমার হাতে দাও, ওকে মেরে ওর চাপা ভেঙে দেব। এত বয়স হয়েছে, এতটুকু বোঝার বয়স হয়নি? ঢ্যাং ঢ্যাং করতে করতে বাচ্চা ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেল। কাউকে বলার প্রয়োজন বোধ মনে করিনি। রানা হয়েছে তো, ফিরে এসেছে, এবার শান্ত হও। সায়রা, একে বিদায় না করে শান্তি হবে না। এক বিয়ে ভেঙে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় মুখ দেখানোর জায়গা রাখেনি। রামিম, চুপ করবে আম্মা, কি শুরু করছো? অনেক হয়েছে। সায়রা, চুপ কর তুই। বাচ্চা জন্ম দেওয়ার মুরদ নেই, তার আবার ঢং। শোনো রাওনাব, তোমার যদি ওকে ওকে বিয়ে করতে আপত্তি থাকলে বলো, আমি আমার বোনের ছেলের সাথে বিয়ে দেব ওর। তাও এই ঝামেলা আর বয়ে বেড়াতে পারবো না। জন্ম থেকে জ্বালিয়ে মারছে, ওর বিয়ে দেব, তাও এই সপ্তাহে। রামিম, পাগল হয়েছো তুমি? ও একটা নেশাখোর, তার সাথে তুমি বোনের বিয়ে দেবে? থামো তুমি, এসব নিয়ে পরে কথা বলা যাবে। সিরাত, রুমে যা। সায়রা, ওর মতো মেয়ে আমার আর দরকার নেই। ওর জন্য তোর আব্বু অপমানিত, আমি ওর বিয়ে শামীমের সাথেই দেব। সিরাত ভয়ে ভয়ে রাওনাপের পেছন থেকে মুখ বের করে বলল, আমি শামীমকে বিয়ে করব না। সায়রা, না, তোমার জন্য রাজপুত্র আসবে। সিরাত, বিয়ে করব না আমি তোমার ওই নেশাখোর বোনকে। আরাফাত শিকদার, সিরাজ, নিজের ঘরে যাও, এ নিয়ে আর কোনো কথা শুনতে চায় না। সিরাত, আব্বু আম্মুকে বলে দাও, ওই লোকের সাথে বিয়ে দিলে আমি সুসাইড করব। বলে সিঁড়ি ভেঙে নিজের ঘরে চলে যায়। বসার ঘরে বৈঠক বসে। সিরাত ও রাওনাপের বিয়ে তারা দু একের মাঝে দিয়ে দেবে। সায়রা মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় কেউ তাকে কিছু বলতে পারে না। তাই তো এমন আচরণ করলেও সবাই চুপ থাকে। এবার যেহেতু বলেছে বিয়ে দেবে, তার মানে দিবেই, রাওনাপ না হলে শামীমের সাথে। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে রাওনাপ ও সিরাতের বিয়ে হবে। তা সে তাদের মতো থাকুক আর না থাকুক। বৈঠক শেষে যে যার ঘরে চলে যায়। নাহেলকে তো পরিবেশ গরম দেখে আগেভাগেই লুকিয়ে তার ছোট দাদুর ঘরে আজ আর বাবার সামনে যাবে না সে। রাত 10টার কিছু পরে সবাই যখন নিজ নিজ ঘরে, তখন রাওনা পেশে দাঁড়ায় সিরাতের দরজায়। 2-3 বার নক করতেই ভেতর থেকে দরজা খুলে দেয়। আজকের বিষয়টা চাপা দিয়ে অন্য প্রসঙ্গে কথা তোলে। সিরাত রাওনাকে দেখে বলে, আপনি এ সময় এখানে? কিছু বলবেন ভাইয়া? রাওনাব, কোথায় গিয়েছিলে নাহেলকে নিয়ে বিকেলে? সিরাত, ভাইয়া আমার বান্ধবী আছে ইলা, ওর বাসায় গেছিলাম। সরি, বুঝতে পারিনি যে সন্ধ্যা হয়ে যাবে। নাহেলকে নেওয়া আমার উচিত হয়নি। কথাগুলো সে মাথা নিচু করে বলে। রাওনাব, যা বলবে চোখে চোখ রেখে বলবে, এতটা কেয়ারলেস হলে চলে না সিরাত। তোমার বয়স হয়েছে, বোঝা উচিত কোনটা ঠিক কোনটা ভুল। সিরাত, আমি দুঃখিত, আর এমন হবে না ভাইয়া। রাওনাব, বলো। সিরাত মাথা নিচু করে হাতের মাঝে হাত নিয়ে মোচড়াচ্ছে। তা দেখে রাওনাব বলে, মনের মাঝে কোনো দ্বিধা রেখো না, নির্ভয়ে বলো, আমি শুনছি তোমার কথা। সিরাত, আমি শামীমকে বিয়ে করব না। ও একটা নেশাখোর মেয়ে, বাস একটা লোক। বলে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয়। রাওনা ভাবে তার চাচির কথা, সে জানে তার বোনপো সম্পর্কে, তবু এমন কথা মানে কি? শুধুমাত্র রাগ আর জেদের বসে কি করছে এসব? সায়রা বেগমের তৃতীয় প্রেগনেন্সির সময় থেকে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। সব সময় খিটখিটে মেজাজ। সবচেয়ে বেশি রাগটা বোধ হয় সিরাতের উপরেই দেখায়। কেন তা কেউ জানে না। সিরাত, আমি কিন্তু করব না ওই লোককে বিয়ে। রানা, আচ্ছা, করতে হবে না। চাচিকে তো চেনই, বলে সে যখন করেই ছাড়বে। সিরাত, তাই বলে ওই শামীম বজ্জাতটা? আজীবন কুমারী থাকলেও তো ওরে বিয়ে করব না। দরকার পড়লে পালিয়ে যাব বাড়ি থেকে। রানা, পালিয়ে কই যাবে? জায়গা আছে কোনো যাওয়ার? সিরাত, করব না আমি ওই লোককে বিয়ে, আর যেই হোক, মুচি, রিক্সাওয়ালা, কৃষক, যে কোনো কাউকে বিয়ে করে নেব, তাও ওই অশুভটাকে না। রানা, বুঝলাম। রাওনাব শিকদারকে বিয়ে করতে আপত্তি আছে তোমার? সিরাত প্রথমে বুঝতে পারে না, প্রশ্নবোধক চেহারা নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। বলে, বলছি যে রাওনাব শিকদারকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না মানে, অত্যন্ত রিক্সাওয়ালা কৃষকের চেয়ে বেটার হয়তো বা। তুমি তাদের বিয়ে করতে চাইলেও তারা তোমাকে বিয়ে করবে না। সহসল চোখে তাকায় রাওনাফের দিকে। সম্পূর্ণ কথা মাথা না ঢুকলেও শেষের লাইনটা ভালো মতোই গেঁথে গেছে।
তাকে প্রশ্ন করে। সিরাত, কেন করবে না? আমি কি দেখতে খারাপ, নাকি আমি অক্ষম তার জন্য? রাহনাব, তুমি তো দেখি অনেক মিনিং বের করে নিয়েছো। করবে না কারণ তোমার 1 মাসের স্কিন কেয়ার প্রোডাক্টসের দামে তাদের পুরো মাস চলে যাবে, তাই খরচের ভয় বিয়ে করবে না। সিরাত, তা আপনার কি সেই ভয় নেই? হালকা হেসে সে বলে, খরচের ভয় রাওনাব শিকদার পায় না, যাচাই করে দেখতে পারো। একটু থেমে আবার বলে, বলো রাওনাব শিকদারকে বিয়ে করতে আপত্তি আছে? এটাই শেষ সুযোগ তোমার জন্য। এরপরে মায়ের কথা অনুযায়ী ওই শামীমকে বিয়ে করে নিও। সিরাত, না। আতঙ্কিত হয়ে বলে রাওনাব, তাহলে কি করবে? সিরাত ভাবনায় পড়ে যায়। তবে এও ভেবে যে এ সময়টা ছাড়া আর কোনো উপায় নেই, তাই মাথা নেড়ে সম্মতি জানায়। রাওনাব, মুখে বলো। সিরাত, না, আপত্তি নেই। রাওনাব, পুরোটা বলো। সিরাত, আমার রওনাব শিকদারকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তবুও ওই শামীমকে বিয়ে করতে বলবেন না, বলে মাথা নিচু করে ফেলে। রাওনাফের মুখে হালকা হাসি ঝিলিক দেখা যায়। সে কোনো কিছু না বলে কক্ষ ত্যাগ করে। সিরাত তার যাওয়ার পানে তাকিয়ে রয়। বিড়বিড় করে বলে, ভাইয়া, কি বিয়ের কথা শুনে লজ্জা পেলে? পরের দিন সকালে সবাই খাওয়ার টেবিলে ব্যস্ত। সবাইকে আর যার যার কর্মস্থলে ফিরতে হবে। বাড়ির কর্তারা সবাই এক টেবিলে খেতে বসেছে। গিন্নিরা খাবার নিয়ে ছোটাছুটি করছে। সকল ব্যস্ততাকে ছাপিয়ে ভেসে আসে একটি কথা, বাবা, আপনার বিয়ের আয়োজন করুন। আজমল শিকদার, মানে? তুমি তো কাল বলে সিরাতের মতামত জেনে তারপর সিদ্ধান্ত নেবে। রাওনাব, সিরাতের কোনো আপত্তি নেই, সে রাজি হয়েছে। বাড়ির সকলে বলে আলহামদুলিল্লাহ। রামিম, এক রাতের মধ্যে কিভাবে সম্ভব? ও তো সহজে রাজি হয়ে গেল। মিথিলা, কাল রাত যখন খাবার দিতে গেলাম তখন তো বলল সে বিয়ে করবে না। রাওনাব, জানি না, বলল কেন আপত্তি নেই তার বিয়েতে। ইস্তিহাক, যেভাবে হোক রাজি তো হয়েছে, এটাই অনেক। ভাইজান, এবার কিন্তু তাহলে জোরদার আয়োজন হবে। গতবার তো কিছুই হলো না। রাওনা বিয়েটা বলতে গেলে একাই করেছে, এবার আর কোনো কথা শুনবে না। মুখ ফসকে বলে ফেলে বিষাক্ত এক অতীতের কথা। যখন বুঝতে পারে তখন সে তাকায় রৌনবের মুখের দিকে, দেখে গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে উঠেছে। রাওনব বলে, আমার ছুটি নেই, যা করার আজকালের মধ্যেই করো। যা করবে ঘরোয়াভাবে হবে, কোনো আয়োজন হবে না। সর্বমুখে আধা নেমে আসে। রামিম তো এক প্রকার প্রতিবাদ করে ওঠে, কি বলছো ভাইয়া? ভাই বোনের বিয়ে একসাথে, তাও যদি এমন সাদামাটা হয়। আজমল শিকদার, রামিম, চুপ করো, কোনো আয়োজনের দরকার নেই। ওরা রাজি হয়েছে, এটাই অনেক। যতটুকু করলেই নয় সেটুকুই হবে শুধু। আরাফাত যাকে যাকে দাওয়াত করা করে নে, তোর মেয়ের বিয়ে বলে কথা। আরাফাত শিকদার, ভাইজান, আপনারা তো ছেলের বিয়ে। আজমল শিকদার, একই তো, তুমি আত্মীয়দের দিকটা দেখো, বাকিটা আমরা দেখছি। খাওয়ার টেবিলে সব আলোচনা সারা হলো। অবশেষে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আজ থেকে গুনে গুনে 5 দিন পর শুক্রবার। রওনা প্রথমে আপত্তি করলো, পরে মেনে নেয় সবার কথা। সিদ্ধান্ত নেয় সে একাই ফিরবে ঢাকা, ছেলেকে এখানেই রেখে যাবে। রাওনাব দোতলায় করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, নিচের দিকে চেয়ে। মনে পড়ে যায় কাল রাতের কথা, কিভাবে রাজি করিয়েছে। ও তো বছরের তিক্ত অতীতকে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে চলছে। সে হোক না সেটা মনের বাইরে গিয়ে, তবু যদি একটা সিদ্ধান্ত একটা মানুষের জীবন পাল্টাতে পারে, এটাই অনেক। গতবার বাবা মায়ের মনে কষ্ট দিয়ে যেটা করেছে, তার প্রায়শ্চিত্ত হিসাবে না হয় বিয়েটা করে নেবে সে। পরের দিন সকালে রওনা বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। নাহিদের দায়িত্ব দিয়ে যায় সিরাত ও মিথিলার উপর। চাচি অসুস্থতা, বাড়ির অন্য মহিলা সদস্য বাড়ি নেই, তারা দুজন ভরসা। যাওয়ার সময় নাহিল বাবাকে জড়িয়ে ধরে আছে, তার মন খারাপ। কখনো সে বাবা ছাড়া কোথাও থাকেনি, বাবা তাকে রেখে যাচ্ছে, এতেই তার মন ভার। ছেলে পর মুখ দেখে বলে, রাওনাব, বাবা তো মাত্র 3 দিনের জন্য যাচ্ছে শোনা, এভাবে মন খারাপ করলে কি করে যাব বলো? নাহিল, আমাকে নিয়ে চলো। রাওনাব, তা না হয় শোনা। নাহিল, আমাকে নিয়ে চলো। রাওনাব, তা হয় না শোনা, তুমি এখানে সবার সাথে থাকো, বাবা দ্রুত চলে আসবে। রোজ কল করবো, তোমার সাথে কথা বলবো, মনে হবে না বাবা দূরে আছে? কাজ না থাকলে তো যেতই না, তাই না? মন খারাপ করে না। নাহিল, তাড়াতাড়ি চলে আসবে। নাহিল, তাড়াতাড়ি চলে আসবে, 3 দিনের বেশি হলে আমি কিন্তু এখানে থাকবো না, নানুর বাসায় চলে যাব। রাওনাব, আচ্ছা, চলে আসবো তাড়াতাড়ি, এবার আসি। মাথা নেড়ে সম্মতি দেয়।
অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেড়ে দেয় বাবাকে। বাড়ির সকলকে বিদায় দিয়ে বেরিয়ে পড়ে সে। রাউনাপের ঢাকায় আসার দ্বিতীয় দিন আজ। সকাল সকাল তৈরি হয়ে বের হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। অলসতার কারণে আজ আর সকালের খাবারটা তৈরি করা হয়নি। হাসপাতালের ক্যান্টিন থেকেই খাওয়ার চিন্তা করেছে। রাউনামের ফ্ল্যাট থেকে বাসার দূরত্ব ঘণ্টাখানেকের পথ। জ্যামে পড়লে তো কথাই নেই। ছেলের স্কুল থেকে কাঁধে বিধায় এখানেই বাসা নিয়েছে। তারা থাকলে সেদিনই বাইক নিতেই বেরিয়ে পড়ে। আজও তেমন বাইক নিয়েছে। রাস্তার জ্যাম কম থাকায় তাড়াতাড়ি পৌঁছে যায়। বাইকটা পার করে সোজা যায় ক্যান্টিনে। হালকা কিছু খাবার নিয়ে বসে পড়ে এক কোনায় এক টেবিলে। খাওয়ার মাঝে ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে বন্ধু রায়হানের নাম্বার। রায়হানও পেশায় একজন ডাক্তার, একই হাসপাতালে কর্মরত। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষলিয়া কণ্ঠ ভেসে আসে। রায়হান, কই আছিস রে? তোর কেবিনে খুঁজলাম, পেলাম না। রাওনা, ক্যান্টিনে আছি, চলে আয়। কল কেটে ফোন পকেটে ভরে নেয়। আবারও খাওয়ায় মনোযোগ দেয়। কিছু সময় পর রায়হানও আসে ক্যান্টিনে। খুঁজে নেয় সঠিক ব্যক্তিকে। সামনে চেয়ার টেনে বসে একজন ওয়েটারকে ডেকে একটা কফি ও স্যান্ডউইচ অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে। খেতে খেতে সামনের ব্যক্তিটির উদ্দেশ্যে শুধায়, রায়হান, নাহিল কই? দেখছি না ওকে। রায়হান, না, ও বাড়িতে আছে। রায়হান, বাসায় একা কি করছে? ওর স্কুল আছে না? রোজ তোর সাথে করে নিয়ে আসিস। রাওনাপ, ওকে রাজশাহী রেখে এসেছি, গ্রামের বাড়ি। রায়হান, তুই রেখে আসলি, ও থাকলো? তোর বাপভক্ত ছেলে থাকলো? কতদিনের জন্য রেখে আসছিস? রাওনাপ, 3 দিনের জন্য। আমি 3 দিন পরে যাচ্ছি সেখানে। রায়হান, তোর যাবি যখন তাহলে আসলি কেন? রাওনাফ, 5 দিনের ছুটির অ্যাপ্লাই করবো তাই। রায়হান, কোনো সমস্যা ভাই? হঠাৎ ছুটি নিবি? রাওনাফ, বিয়ের জন্য ছুটি নেব। রায়হান, ও, তা কার বিয়ে? রাওনাফ, আমার। এই শুক্রবার বিয়ে। রায়হান যেন হঠাৎই ধাক্কা খেলো। বিস্ময় ভরা চেহারাটা নিয়ে তাকায় রাওনাফের মুখের দিক। রায়হান, আসলেই মজা করছিস না ভাই? রাওনাফ, তুই আমার বিয়ান লাগিস যে বিয়ে নিয়ে মজা করব? বলে উঠে চলে যায় ক্যাশ কাউন্টের দিকে। দুজনের খাবারের বিল মিটিয়ে বেরিয়ে যায়। রায়হানও তার পেছনে ছুটে দৌড়ে গিয়ে জাপটে ধরে পেছন থেকে। রায়হান, বল না সব কিছু খুলে। না মানে হঠাৎ বিয়ে? পাত্রে কে? বাড়ি কই? ছবি আছে? দেখা না। রাওনাপ, এ তো কৌতূহল ভালো না রায়হান। বিয়ে শুনছিস, এবার চুপ থাক। রাওনাপ, এ তো কৌতূহল ভালো না রায়হান। বিয়ে শুনছিস, এবার চুপ থাক। যা জানার লাঞ্চে চলে আসিস, তখন বলবো। এখন আমি ব্যস্ত, কাজ আছে। যা, নিজের কাজে যা। রাজশাহী। মিথিলা, এই নদী, তোমার না কলেজ আছে? যাবা কখন? 8টা বাজে? সিরাত, আর কলেজ? তোমার শ্বশুর শাশুড়ি ধরে বিয়ে দিচ্ছি পড়াশোনা করানোর জন্য। মিথিলা, মানে কি তুমি পড়ালেখা ছেড়ে দেওয়ার চিন্তা করতেছো? সিরাত, সে তো বিয়ের পর এমনিই ছাড়া লাগবে, তাই আমি না হয় আগেই ছাড়ি। মিথিলা, তোমার বর তোমাকে পড়াবে, তাই এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে উঠে রেডি হয়ে খেতে আসো। আমরা যেন দ্বিতীয়বার ডাকা না লাগে। সিরাত, যথাজ্ঞা আমার মা। এবার যাও, তোমার আমার ভাই মিস করতেছে। এরপর বলবে আমি তার বউ নিয়ে আটকে রাখছি। মিথিলা, ফাজিল, যাও এখন। সিরাত তৈরি হয়ে সোজা চলে যায় ডাইনিং রুমে। সেখানে ইতিমধ্যে উপস্থিত সব পুরুষ সদস্য। সিরাত সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে খেতে বসে। আসমান শিকদার মিথিলার উদ্দেশ্যে বলে, বৌমা, তুমি আর সিরাত আজ কালকের মধ্যে শপিং শুরু করো। সামনে আর 4 দিন। ছোট বউ আর সারাহ ফিরলে গয়নাগুলো কিনবে না হয়? মিথিলা, বড় বাবা ছোট কাকি আসলে না হয় যাই। বিয়ের বাজার বলে কথা, সবাই মিলে পছন্দ করে কিনলেই ভালো হবে। আজমল, যার বিয়ে সে তো আছে, সেরা তার পছন্দ অনুযায়ী কিনুক। গয়নাটা শুধু তোমাদের ছোট কাকি এলে কিনবে। কাজ যত এগিয়ে রাখা যায় ততই ভালো। সময় তো বেশি নেই। মিথিলা, জি। সিরাত, তোমার কখন সময় হয় বলো। সিরাত, আচ্ছা। সিরাত খাওয়া শেষ করে উঠে পড়ে। ঘরের চৌকাঠ পার করতেই বাগানের দোলনায় বসে আছে নাহিল। মুখ তার ভার। সিরাত বুঝতে পারে যে বাবা ভক্ত এই ছেলে কখনই বাবা ছাড়া থাকেনি। বাবা নেই তার সর্বদা হাসি খুশি থাকা ছেলেটা মন আজ ভার। সে তার দিকে এগিয়ে যায়, তার পাশে বসে কাঁধে হাত রাখে। হাত রাতে চমকে ওঠে নাহিল। পাশ ফিরে মিশুকে দেখে হালকা হাসে। সিরাত বলে, সিরাত, কিরে, মন খারাপ কেন?
নাহিল এমনি। সিরাত, বাবার কথা মনে পড়ছে? সকালে কথা হয়নি? নাহিল না, বাবা কল দেয়নি সকালে। সিরাত, তুই দিলে তো পারিস। নাহিল, ফোন নেই তো, কারো থেকে নিতে লজ্জা লাগছে। সিরাত, ওরে আমার লজ্জাবতী রে, না আমার মুখস্থ আছে? নাহিল, আছে। সিরাত ব্যাগ থেকে ফোন বের করে নাহিলের হাতে দেয়। নাহিল মুখস্থ নাম্বারটা তুলে ফোন দেয় বাবাকে। সিরাত ব্যাগ থেকে ফোন বের করে নাহিলের হাতে দেয়। নাহিল মুখস্থ নাম্বারটা তুলে ফোন দেয় বাবাকে। রিং হাতে রিসিভ হয়। রাওনাপ, আসসালামু আলাইকুম, কে বলছেন? নাহিল, বাবা আমি বলছি। রাওনাপ, সোনা তুমি? কার ফোন থেকে কল করছো? নাহিল, মিশুর ফোনটা নিয়েছি। তুমি সকালে কল দাওনি কেন? রাহানাপ, সরি সোনা, আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো। কি করছো এখন? খেয়েছো সকালে? নাহিল, বাগানে বসে আছি। না, খাইনি। তুমি খেয়েছো? রাহানাপ, হ্যাঁ খেয়েছি। তুমি এখন গিয়ে খেয়ে নাও, আমি ঘন্টাখানিক পরে কল দিচ্ছি। নাহিল, মিশু তো এখন কলেজে যাবে, তুমি কাকিয়ার ফোনে কল দিও। রাওনাপ, ওকে সোনা, এখন রাখছি। তুমি খেয়ে নিও কেমন? আর ভদ্র ছেলে হয়ে থাকবে, কেউ যেন নাহিলের নামে কোনো কমপ্লেন না করে। রাখছি। রাওনাপ কল কাটতে নাহিল ফোনটা সিরাজের হাতে দেয়। সিরাজ ফোন দিয়ে নাহিলের মুখের দিকে তাকায়, দেখে মন খারাপ করে বসে থাকা ছেলেটার মুখে হাসি ফুটেছে। সিরাত, যাবি আমার সাথে কলেজে? নাহিল, কি করতে যাব? সিরাত, ঘুরতে যাবে? বাসায় বসে বোর হচ্ছিস না তাই? নাহিল, তোমাকে কে বললো আমি বোর হচ্ছি? আর তোমাকে কলেজে গিয়ে আমি কি করব? ওখানে গিয়ে কি দেখবো আর? তুমি যাও, আমি যাব না। সিরাত, না গেলি আমারও ঠেকা পড়েনি তোকে নিতে। মুখ ভেঙচি কেটে চলে যায়। বিড়বিড় করে বলে, বাপ ছেলে দুইটাই এক, কেমন মুখের ওপর অপমান করে দেয়। আল্লাহ জানে ভবিষ্যতে কি আছে আর তার কপালে। কলেজের ক্লাস 2টা শেষ, এখন ব্রেক টাইম চলছে। ইলা, শিহাব, চৈতি, মাহিন 5 জনের একটা গ্রুপ। একজন না, আসলে বাকি 4জন আর কলেজের এরিয়া খুঁজে পাওয়া যায় না। সবাই গোল করে বসে আছে মাঠের শেষ মাথায় পুকুর পাড়ে। তাদের আলোচনার বিষয়বস্তু শিহাবের প্রেম। সে কিছুদিনের একটা মেয়েকে দেখছে, এক দেখায় মন দিয়ে বসেছে। তাকে নিয়ে মনের মাঝে শত শত জল্পনা কল্পনা হয়েছে, কিন্তু আজই সে জানতে পেরেছে সে মেয়ে, তার সিনিয়র, বিবাহিতা, তার পূর্ণায় শুরুতেই সব শেষ। ইলা, থাক কষ্ট পাস না, তোরে আর একটা খুঁজে দেব, ওইটা ভুলে যা। শিহাব, বললে কি ভোলা যায়? তাকে তো মন দিয়েছিলাম, আর কল্পনায় স্বপ্ন সব জায়গায় এনে হানা দেয়। মাহিন, তাই বলে বিবাহিত মহিলা নিয়ে ভাবছিস? ছি, অপবিত্র মন তোর। চৈতি, থাক বাদ দে, মনির উপর তো কারো হাত নাই। চল এই কষ্টে একটা ট্রিট দে তো শিহাব। সিরাজ, হয়, এইটা তুই ঠিক বলছিস। তুই আমাদের একটা ট্রিট দে, দেখবি গরিবের দান করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়, আয় উন্নতি হয়, সোয়াব হয়। শিহাব, গরিব কি আবার? মাহিন, কেন আমাদের তোর চোখে পড়ে না? কি অভাবে চলি, 2 দিন ধরে খাই না। শিহাব, আল্লাহর গজব পড়বে আপনাদের উপর, আপনারা যা শুরু করেছেন। সিরাত, গরিবের হক মারলে মরেও শান্তি পাবি না, এমন বদদোয়া দেব আজীবন ছিঙ্ঘালি মরবি। মাহিন, চল হাট, সাহস কত আমাদের, না হয় ধরে বেঁধে শিয়াবকে নিয়ে যায় ক্যান্টিনে। সিরাতের ফোন বেজে ওঠে মিথিলার ফোন। সে রিসিভ করতে বলে, মিথিলা, সিরাজ তুই বাড়ি চলে আসো, চাচি খেপেছে, বলেছে 2 দিন পর বিয়ে, এখন বাইরেই চই টই করে হবে। সিরাত, এই মহিলা আমার জীবনটা শেষ করে দিবে, থাকো তুমি, আসছে। ফোন কেটে সে ব্যাগপত্র নিয়ে উঠে পড়ে। চৈতি, যাস কই, হয়েছে কি? সিরাত, মরণ হয়েছে, বলে হনহনিয়ে চলে যায় কলেজের বাইরে। দুপুর 2টায় কেবিনের মুখোমুখি বসে আছে 2 বন্ধু। একজনের মাঝে হাজার প্রশ্ন, অন্যজন নির্লিপ্ত। নীরবতা ভেঙে রায়হান বলে, কাহিনী কি বল? মেয়েটাকে? রাওনাপ, চাচাতো বোন। খেতে থাকা রায়হানের হঠাৎ কাশে উঠে যায়। রাওনাপ 1 গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে স্বাভাবিক হয়ে বলে, শুরু থেকে বল, একটা দাড়ি কমাও যেন বাদ না যায়। রাওনাপ শুরু থেকে গোটা সব কিছু বলে রায়হানকে, তবে সিরাতের অক্ষমতার কথাটা চেপে যায়। সে চায় না পরবর্তীতে এ নিয়ে সিরাতকে কোনো সমস্যায় পড়তে হয়। রায়হান, মেয়েটা তো ছোট, আর তুই কি কখনো ওকে ভালোবাসতে পারবি? এমন একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক? রাওনাপ, জানি না কি ঠিক কি ভুল, সেসব মনে হয়েছে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই মেয়েটাকে ভালো রাখার। আর যদি কখনো তার জন্য আমার মনে ভালোবাসা উদয় হয়,
তবে তো ভালো। রায়হান যদি না হয়? রাওনাব, তবু সে আমার স্ত্রী থাকবে। কত স্বামী স্ত্রী আছে ভালোবাসা ছাড়া ঘর করছে বছরের পর বছর। যদি না হয় তবে সে থাকবে, শুধু দায়িত্ব, আর দুজন থাকবো, দুজনের প্রয়োজন হবে। ভালোবেসে তো একজনকে এনেছিলাম, দিন শেষে সেই ভালোবাসাকে পায়ে ঠেলে চলে গেল। একটু থেমে আবার বলে, এবার না হয় প্রয়োজন বলেই কাছে টানলাম, যদি থেকে যায়। রাহেল চুপ থেকে শোনে, কিছু বলার নেই তারা। কি বলবে, ঠিকই তো বলেছে, ভালোবাসার মূল্য কজন কজন দেয়। রাউনাপ, থাক তুই, রাউন্ডে যেতে হবে। সে রুম ত্যাগ করে। রায়হান তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার একটাই চাওয়া, এবার যেন তার বন্ধুর সুখের মুখ দেখতে পায়। বারান্দায় হাঁটু মুড়ে বসে আছে একজন 30 বছর বয়সী নারী। তার গলায় সুর বুঝিয়ে দেয় তার হৃদয়ের খবর। হাতে একটি ফটো ফ্রেম, তাতে বাঁধানো আছে একজন নারী, পাশে একজন সুদর্শন পুরুষ, তার কোলে একটা শিশু। সকলের মুখে তৃপ্তির হাসি, চোখের ভাষায় প্রকাশ করা যায় হাজারো প্রাপ্তির গল্প। কিন্তু ভাগ্য তাদের সাথে খেলেছে ভয়ানক এক খেলা। সে খেলে তারা কেবল একটি গুটি মাত্র। নারীটি হাত দ্বারা ছুঁয়ে ছুঁয়ে দেখছে ছবিতে থাকা মানুষগুলোকে। তার চোখে আজ আর কোনো পানি নেই, চোখগুলোতে আজ তার সঙ্গ দিচ্ছে না। কতদিন হয়ে গেল এই মুখগুলো দেখে না। হয়তো তারা সুখেই আছে তাকে ছাড়া। বাচ্চাটা হয়তো আজ অনেকটা বড় হয়েছে, এখন হয়তো প্রাণ খুলে হাসে, কথা বলে। কিন্তু তার হাসি, কথা, সব কিছুর মাঝে এই নারীটির অস্তিত্ব অনুপস্থিত। তার ভাবনায় ভঙ্গ হয় ছোট্ট এই বাচ্চা মেয়ের কণ্ঠে। নারী কর্ণভেদ হতেই হাতের ছবিটি লুকিয়ে নেয় আঁচলের তলায়। মাম্মা, তুমি কোথায়? এখানে এসে বসে আছো? কি হয়েছে মাম্মা? এই তো আমি, ক্ষুধা পেয়েছে আমার। এরই মাঝে ভেসে আসে এক পুরুষিয়ালের কণ্ঠ। তোমার আক্কেল কতখানি, হ্যাঁ? মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, এখন বাজে বেলা 11টা। তুমি এখনও ওকে খাওয়াওনি, আর এখনো এসে বসে আছো? নাজ, আমি দুঃখিত আশরাফ। আমি ভেবেছিলাম নিশাদ ঘুম থেকে ওঠেনি। ও তো সবসময় দেরি করে ওঠে, তাই একটু বারান্দায় এসে বসেছি। আশরাফ, ঠিক আছে, এখন যাও। আর হ্যাঁ, এভাবে আর মুখ ভার করে বসে থাকবো না। তোমাকে হাসি ছাড়া বিচ্ছিরি লাগে। আশরাফ ঘর থেকে বেরিয়ে যায়। হাতে থাকা ছবিটি আলমারির ডয়ারে রেখে নাজো মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে খাওয়ার টেবিলে। স্বামী সংসার নিয়ে তার ছোট্ট সংসার, তবুও যেন তার কিছুই নেই। কেন যেন হয় এসব কিছু, তা নয়, এ কেবল কল্পনা, স্বপ্ন। এখনই তার প্রিয় পুরুষটি তার ঘুম ভাঙাবে, আর সব কিছু মিথ্যে হয়ে যাবে। সেই ঘুম ভাঙার আশাতেই সে আছে বহুদিন ধরে। কিন্তু সে ঘুম যেন ভাঙাই নয়। রাজশাহী। সারাহ তার বোনকে ডাকতে ডাকতে ঘরে চলে আসে। এসে দেখে মেয়ে কানে ইয়ারফোন গুঁজে উল্টো হয়ে শুয়ে আছে। দিন দুনিয়া কোনো ধ্যান তার নেই। তা দেখে সারাহর মাথা গরম হয়ে যায়। মেয়ের বিয়ে আর 2 দিন পর। সে কোথায় শপিং করবে, রূপচর্চা করবে তা না, ছ্যাঁকাখোরদের মতো উল্টো পড়ে আছে। সে পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে তার পিঠের উপর দেয় এক চড়। তাতেই কল্পনার জগতে বাস করা সিরাজ যেন পৃথিবীতে ফিরে আসে। সিরাত, এ মারলি কেন তুই আমাকে? সারাহ, না মেরে কি আদর করব? বিয়ে তোর, আর সবার ঝাড় খাই আমি। আব্বু, বড় বাবা, তোমার মা, ভাবি সবাই মিলে ঝাড়ে আমাকে। বলে ওকে পার্লারে কেন নেই না, শপিংয়ে কেন করছে না। কোনো কাণ্ডজ্ঞান নেই আমার। বোনের বিয়ে, আমি আর একবারই যেয়ে পড়ে আছি। সিরাত, এ বাজে বকিস না কানের কাছে। আসছিস কখন? সারাহ, ঘন্টা 2 হয়ে গেছে। সিরাত, ছোট বউ আসছে? সারাহ, আমি আসছি, আর ছোট বউ আসবে না? আসছে, যা দেখা করে আয়। সিরাত লাফ দিয়ে উঠে দৌড় লাগায় নিচে। ছোট বউ করে চিল্লাতে থাকে। হঠাৎ তার গতিপথে এসে দাঁড়ায় তার মা। মাকে দেখে চুপসে যায় সে। সায়রা বেগম, সারের মতো চিল্লাছিস কেন? সিরাত, আসলে আম্মু। সায়রা, 2 দিন বাদে তোমার বিয়ে, তাই এমন উচ্ছৃঙ্খল আচরণগুলো বন্ধ করো। ধীর স্থির হও, লোকে খারাপ বলে। সিরাত, আমি বুঝতে পেরেছি, আর এমন করব না। মাথা নিচু করে কথাগুলো বলে। সায়রা বেগম কিছু বললেন না, সিরাতের পথ থেকে সরে যায়। সিরাত একবার মায়ের যাওয়ার পথে তাকিয়ে মুখ ভেঙচি কেটে আবার দৌড় লাগায়। এক দূরে ছোট চাচার ঘরে ঢোকে, দেখে তার চাচি ব্যাগে কাপড় বের করে আলমারিতে রাখছে। সে নিঃশব্দে পেছনে গিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ কারো ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে আতিয়ার শরীর। পেছনে তাকিয়ে দেখে সিরাতকে, কটমট করে তাকায় তার দিকে। সিরাত একটা দুষ্টু হাসি দিয়ে তার দিকে তাকিয়ে থাকে।
আতিয়া মুখ ভেঙচি কেটে সামনে ঘুরে যায়। সিরাজ তাকে জড়িয়ে রেখে বলে, রাগ করছো কে? কি করছি আমি? আতিয়া, কিছু করিসনি, ছাড় এবার। সিরাত, না, তোমার মান্না ভাঙে কি করি ছাড়ি বলো? তুমি আমার 7টা না 5টা না একটা মাত্র বউ। সরি, চাচার বউ, আমার ছোট বউ। আতিয়া, এখন একদম ঢং দেখাবি না। চোখে আড়ালে গেলেই তো খোঁজই থাকে না তোর। আমার আড়ালে বিয়ে সেরে নিচ্ছিলি, আমি জানতেই পারতাম না। সিরাত, ইস আইছে, ওনারে ছাড়া বিয়ে করে ফেলতেছি। তোমাকে তো ছোট কাকা, আব্বু, ভাবি কেউ না কেউ বলবে, তাই আমি বলিনি। আতিয়া, তারা কেউ বলবে আর তুই নাই? তোর বিয়ের খবর আমি আর একজনের মুখ থেকে শুনবো কেন? সিরাত, ভণ্ড মহিলা, আমার যে একদিন মন খারাপ, আমার উপর দিয়ে কি যাচ্ছে তোর খোঁজ নিচ্ছে একবারও? আইছে, ওনারে বলিনি বলে রাগ দেখাচ্ছে। আর একটু হলে তো তোমার পেয়ারি মেজোজা আমারে এক নেশাখোরের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। আতিয়া, ভাগ্যিস রৌনক ভাই রাজি হলো, না হলে তো কি যে হয়ে যেত। তোর ভাগ্য দেখি তো হিংসা হচ্ছে, এই সুযোগে কি সুন্দর একটা বর পাচ্ছিস তুই। সিরাত, শুধু বর, সাথে একটা ছেলেও ফিরে পাচ্ছি। যেইবার ওয়ান গেট ওয়ান অফার চলছে। কপাল আমার। আতিয়া, শুক্রিয়া আদায় কর। নেশাখোরের চেয়ে সুদর্শন বাচ্চাওয়ালা মোরগ পাচ্ছিস, রানী বানিয়ে রাখবে দেখিস। রণবকে তো চিনি, সবাইও কেমন। সিরাত, হয় চাকরানি বানায় রাখবে। এখন বাপ ছেলের যা ভাব, কথার আগে পিছেই ডাইরেক্ট অপমান করে দেয়। আতিয়া, বাদ দে, যা হবে ভালো হবে। শোন, বড় ভাই বলছে বিকেলে শপিংয়ে যেতে, আর না গেলে সব কয়টাকে ঘাড় ধরে বাড়ি বাইরে বের করে দেবে। সিরাত আতিয়াকে ছেড়ে সরে দাঁড়ায়, বলে, সিরাত। সিরাত, হুম, কে কে যাবা? আতিয়া, তুই, মিথিলা, সারাহ আর আমি। সিরাত, ইয়াস, ইনান। আতিয়া, বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করা যায়? ওরা থাক, সাথে নাহিলও তো থাকছে। সিরাত, নাহিলকে রেখে যাব? ভাইয়া তো ওকে সবসময় চোখে চোখে রাখতে বলছে, আমাকে আর ভাবিকে। আতিয়া, মেজো আপে তো থাকছে। সিরাত, মাকে ভরসা করি না আমি, ওর সাথে যাচ্ছে আমাদের। আতিয়া, আচ্ছা যাবে, বাপের বিয়ে, শপিং ছেলে করাবে। রৌনক থাকলে সে সাজে যেত, সে নেই তাহলে ছেলেই সই, বলে হেসে ওঠে আতিয়া। সিরাত কটমট করে তাকায় তার দিকে। এরা তাকে নিয়ে মজা নিচ্ছে, নিক, সময় হলে সেও দেখে নেবে সবাইকে। চাপে পড়ে বিয়ে করতে হচ্ছে তাকে, এমনি এমনি ছেড়ে দিবে নাকি সে? মনে মনে ভাবে সে। ঢাকা, 2 দিন হসপিটালে না আসায় আজ রোগীর চাপ বেশি। 1 মিনিটও বিশ্রাম নেওয়া ফুরসত পাচ্ছে না। রোগী দেখার মাঝে তার ফোন বেজে ওঠে। তার বাবা কল করেছে। সে রিসিভ করে কানে ধরে। রনব, হ্যাঁ আব্বু বলো। আজমল শিকদার, তুমি কি ব্যস্ত? রনব, জি আব্বু, আজ একটু ব্যস্ত, তোমাকে আমি ফ্রি হয়ে কল করি। আজমল, 2 মিনিট শোনো। ওরা তো শপিংয়ে যাচ্ছে, আমি চাচ্ছি বিয়ের শাড়িটা তুমি ওখান থেকে নিয়ে এসো। রওনা, তার দরকার নেই, যার বিয়ে সে পছন্দ করে কিনুক, রাখছে। আজমল, তুমি নিয়ে আসবে, বিয়ের শাড়ি সবসময় ছেলে বাড়ি থেকেই দেওয়া হয়, তোমার মা বেঁচে নেই। আমিও বুঝি না, তাই তুমি কিনবে। ওরা ওখানে না হয় আরও একটা কিনবে, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করবে। রাওনা, আব্বু। ওপাশ থেকে ফোন কেটে দেয়। লোক থাকতে তাকেই কেন কিনতে হবে? ছোট কাকা কাকি আছে, আর এক বাড়িতে বিয়ে, এখানে ছেলে মেয়ে বাড়ি আছে নাকি? সেসব চিন্তা ছেড়ে আবারও রোগী দেখে নেয়। রাজশাহী, বিকেল 4টা বাজতে তারা বের হয় বিয়ের শপিং করতে। নাইল সে বেজায় বিরক্ত, মেয়েদের শপিংয়ে সে একা একটা ছেলে। ঈশানে তো বাড়ি রেখে এসেছে তাকে, না হয় রেখে আসতো, কিন্তু না, তার বাবাটা হয়েছে একজন। সে তো বড় হয়েছে এখনো, কি চোখে চোখে রাখতে হয়? সে কি বাচ্চা ছেলে? বাবার সাথে এ বিষয়ে কথা বলতে হবে এক্ষুনি। বাড়ি গাড়িতে এসে বসেছে সবাই। সামনে বসেছে ড্রাইভার, তার পাশে নাহিল, পিছনে আতিয়া, মিথিলা, সিরাত। সারাহর যাওয়ার কথা থাকলেও আসতে পারেনি সে। সায়রা বেগম একা বাড়িতে 2 বাচ্চা সামলাতে পারবে না, তাই তাকে থাকতে বলেছে। অনিচ্ছা সত্ত্বেও তাকে থেকে যেতে হয়েছে। সারাহ, ইয়াস ও ইরানের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলে, সারাহ, তোদের জন্য আমি যেতে পারিনি, বজ্জাত বিচ্ছুর দল। এই জায়গা থাকলে গন্ডগোল একটা করতে হবে তোদের। ইয়াস ভুল করে, আপু, মেজমা তোমাকে আমাদের সাথে থাকতে বলেনি, বলেছে কারণ তুমি আর সিরাত আপু এক জায়গায় থাকলে চুলাচুলি হয়।
করবে তাই। সারাহ বেয়াদব, আসুক তোর বাপ আজকে, যদি মার না খাওয়াই তোদের। এর আগে ফুসফুস করতে করতে চলে যায় নিজের রুমে। কত ইচ্ছে ছিল বোনের বিয়ে শপিং করবে। সারাহ সিরাত দুজন পিঠাপিঠি, 1.5 বছরের ছোট বড়, তাই সবসময় মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে। 2 বাচ্চা পরপর হওয়াতে সায়রা বেগম শরীর ও মস্তিষ্ক বিরূপ প্রভাব পড়েছে। সিরাত মায়ের আদর কম পেয়েছে, কেননা তার পরপরই সারাহর জন্ম। সিরাতের বেড়ে ওঠা বেশিরভাগটাই তার বড় মায়ের কাছে। তার বড় মা মারা গিয়েছে, তখন তার 8 বছর বয়স তখন। এরপর অনেকটা একাই বেড়ে উঠেছে। এরপর আতিয়া এলে সে গোচরায় সিরাতের একাকিত্ব। তাই তো আতিয়াকে সিরাত এত ভালোবাসে, এ কারণে মায়ের সাথে তার এত দূরত্ব।